ফেভারিট র্যাঙ্কিং আমার খুব ফেভারিট আলোচনা। আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়, মিলিয়ে দেখার ব্যাপার থাকে। যে কোনো টুর্নামেন্টে আমরা সেটা করি। বিশ্বকাপ ফুটবল নিয়েও এটার ব্যতিক্রম না। এবারে বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, সবচেয়ে প্রথম যে ফেভারিট র্যাঙ্কিংটা করেছিলাম ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, সেটা কথা একটু মনে করে দেখুন তো, বা আমাদের প্ল্যাটফর্মে আছে, আবার গিয়েও দেখতে পারেন। সেইখানে 1 নম্বরে রেখেছিলাম ফ্রান্সকে, 2 নম্বরে স্পেনকে, 3 নম্বরে আর্জেন্টিনাকে, 4 নম্বরে পর্তুগালকে, 5 নম্বরে ইংল্যান্ডকে। এবং এই যে টপ 5 তার মধ্যে 4টা দল কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে। কেবলমাত্র পর্তুগাল সেমিফাইনালে অংশ নিচ্ছে না, বা নিচ্ছে না মানে পারছে না আর কি, বাদ হয়ে গেছে রাউন্ড অফ 16-এ। সো টপ 5 এর মধ্যে 4টা আমাদের ফেভারিট র্যাঙ্কিংয়ের এই সেমিফাইনাল খেলছে, একটু তো ভালো লাগে। আবার ধরেন একদম সর্বশেষ যে র্যাঙ্কিংটার কথা ভাবেন, যে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে কোয়ার্টার ফাইনালে যে 8টা দল রয়েছে, সেই 8টা দলের যে ফেভারিট র্যাঙ্কিং ছিল এবং 4টা ম্যাচের যে প্রেডিকশন ছিল, এক্স্যাক্টলি যা বলেছিলাম তাই হয়েছে। সেই ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই 4টা দলই জয়ী হয়েছে। এখন সেমিফাইনালে এই 4টা দল মুখোমুখি হচ্ছে পরস্পর। এখন সেমিফাইনালের আগে যদি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি, বলতে পারেন লাস্ট ফেভারিট র্যাঙ্কিং, মানে এই অর্থে 4টা দল, আর ফাইনালের ফেভারিট র্যাঙ্কিং কি, দুইটার মধ্যে একটা শিরোপা জিতবে। তো এই লাস্ট ফেভারিট র্যাঙ্কিংটা আসলে কীরকম হবে, আমার সঙ্গে আপনি আবারও একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, এই যে ফেভারিট র্যাঙ্কিং যে বিরাট মিলে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এই আমার সাফল্যের কাঁদুনি গাথা গাইতে আসিনি। এটা ফেভারিট র্যাঙ্কিং একটা মজা, এটা তো আর মিলবে না, সবসময় মিলে না, সব কিছু মিলে না, অনেক সময় অনেক কিছুই মিলে না। কিন্তু তারপরেও যদি আমি বিশ্বকাপ শুরু হওয়ার আগের একটা র্যাঙ্কিংয়ের হিসাবটা দিলাম, ধরেন রাউন্ড অফ 32-তে যে 16টা ম্যাচ হয়েছে সেইটার একটা প্রেডিকশন করেছিলাম, 16 ম্যাচের মধ্যে 13টা রেজাল্ট মিলেছে। কোয়ার্টার ফাইনালে 8 ম্যাচের মধ্যে 5টা রেজাল্ট মিলেছে রাউন্ড অফ 16-এর। কোয়ার্টার ফাইনালের 4 ম্যাচের মধ্যে 4টা রেজাল্ট মিলেছে। তার মানে নকআউট পর্বে 16 যোগ 8 যোগ 4, এই যে টোটাল 28টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 28 ম্যাচে যে প্রেডিকশন করেছি তার মধ্যে 22টার মিলেছে। অলমোস্ট 80% সাকসেস, নট ব্যাড, কি বলেন? এখন ফেভারিট র্যাঙ্কিং যদি করি, তাহলে এই যে 4টা দল রয়েছে, 1992 সালে ফিফা র্যাঙ্কিং চালু হয়েছে, তারপরে প্রথমবারের মতো কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের টপ 4টা দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। এবং সেই 1990 বিশ্বকাপের পর প্রথমবারের মতো 4টা দল সেমিফাইনাল খেলছে যারা এর আগে বিশ্বকাপ শিরোপা জিতেছে। এটাও আমি অনেকবার বলে এসেছি যে এই বিশ্বকাপে অনেকেই অনেক চমক দেখাবে, অনেক কিছুই হতে পারে, সারপ্রাইজ প্যাকেজ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে শিরোপা জিতবে সেই দলগুলোই যেই দলগুলো এর মধ্যে শিরোপা জিতেছে। 8টা দল শিরোপা জিতেছে, তো তার মধ্যে ইতালি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, ফলে বাকি সেই 7টা দলের মধ্যে থেকেই কেউ আসলে শিরোপা জিতবে। চান্স ছিল আউটসাইড যে পর্তুগালের, সেই পর্তুগাল বিশ্বকাপের শুরু থেকেই তাদের যে অবস্থা, তাতে বোঝা গেছে যে হবে না, এই পর্তুগালকে দিয়ে আর হবে না। এবং শেষ পর্যন্ত তারা গ্রুপ রানার্স আপ হয়ে ওই স্পেনের সঙ্গে রাউন্ড অফ 16-এ মুখোমুখি হয়ে বিদায় টিদায় নিয়ে বাড়ি চলে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। টিকে আছে যে 4টি দল, সেই আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, তাদের মধ্যে বিশ্বকাপটা জিতবে কারা। এবং আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ের একটা জায়গা নিয়ে অন্তত অনেকেরই দ্বিমত কিংবা সংশয়ের একটা জায়গা থাকতে পারে, আমি সেই জিনিসটাও আসলে ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর আর সংশয়ের জায়গা থাকার কোনো কারণ নেই। যাই হোক, শুরু করি আমার এই শেষ ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফেভারিট র্যাঙ্কিং। 4 নম্বরে ইংল্যান্ড, 4 দলের মধ্যে 4 নম্বরে। এখন এটা বলাটা আসলে বাহুল্য যে না, ইংল্যান্ডও শিরোপা জিততে পারে। ভাই, 4টা দলে যে কেউই শিরোপা জিততে পারে, জাস্ট 2টা ম্যাচ জিততে হবে। এবং 4টা দল ওয়ার্ল্ড কাপের আগে শিরোপা জিতেছে এবং 4টাই ফুটবলের পরাশক্তি। ফলে ওইগুলো বলা বাহুল্য, ওগুলো বলা হচ্ছে একেবারেই বাতুলতা যে না, এরা জিততে পারে, এরাই হবে, সেটা জিততে পারে। তাই জিততে পারার পরও র্যাঙ্কিংয়ে তাহলে 4 নম্বরে রেখেছে কেন? আমার কাছে মনে হয়েছে ইংল্যান্ড এখন পর্যন্ত যে ফুটবলটা খেলেছে, সেই ফুটবলটাতে তারা নকআউট পর্বে 3টা ম্যাচেও তাদের উতরাতে কঠিন হয়েছে। কঙ্গোর বিপক্ষেও তারা পিছিয়ে পড়ে জিতেছে, মেক্সিকোর বিপক্ষে একটা লাল কার্ডে পরিণত হওয়া একটা দলও তারা যেভাবে জিতে নিয়েছে সেটা অবশ্যই কৃতিত্বের দাবিদার। এবং নরওয়ের বিপক্ষেও এক্সট্রা টাইমের গিয়ে তাদেরকে কোয়ার্টার ফাইনাল জিতেছে। এখন ইংল্যান্ডকে খেলতে হবে আর্জেন্টিনার বিপক্ষে। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, এটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটা বিগ টেস্ট, আর্জেন্টিনার জন্য বিগ টেস্ট অবভিয়াসলি। কিন্তু এই হ্যারি কেইন, জুড বেলিংহামদের এই দল 66 বিশ্বকাপের পর আবার শিরোপা ফেরাতে পারাটা তাদের পক্ষে সম্ভব, খুবই সম্ভব। স্পেশালি যখন মাথায় রাখবেন যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিটেবল, তারা আসলে জিতেছে, তারা এই নকআউট পর্বের ম্যাচগুলো খুবই রুদ্ধশ্বাস রোমাঞ্চে জিতেছে, কিন্তু বিটেবল। কিন্তু ওয়ার্ল্ড কাপের এই সেমিফাইনাল শুরু হওয়ার আগে আমি ইংল্যান্ডকে জাস্ট খালি আর্জেন্টিনার চেয়ে একটুখানি আসলে পিছিয়ে রাখবো। ইংল্যান্ডকে আমি 4 নম্বরে রাখছি। 3 নম্বরে আর্জেন্টিনা।
4 নম্বরে ইংল্যান্ড, 3 নম্বরে আর্জেন্টিনা কেন? ধরেন ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা তো সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। ফলে এই ২টা দলের একটা দল তো অবশ্যই ফাইনাল খেলবে। এইটাই হচ্ছে গিয়ে কনফিউশনের জায়গাটা। আবার তাহলে ১-২ ফ্রান্স আর স্পেন আছে। মানে ওই ২টা দলই তো বাকি, তারাই তো ১-২ থাকবে। তাহলে আমি ওই ২টা দলকে ১-২ কেন রেখেছি? ওই ২টা দলের একটা দল যেহেতু সেমিফাইনালেই বাদ পড়ে যাবে এবং আর্জেন্টিনা ইংল্যান্ডকে কেন আমি ৩-৪ রাখলাম? ২টা দলের একটা দল যেহেতু হচ্ছে গিয়ে ফাইনালে যাবেই যাবে। এখানে আমার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, এটা নিয়ে কনফিউশনের জায়গা আছে, অনেকে অনেক মানে কনফিউজ থাকেন। আমার ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে যে ফ্রান্স স্পেন ম্যাচের যেই দল জিতবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনাটা তুলনামূলক বেশি থাকবে। ওইখানে কোন দল জিতবে কোন দল হারবে সেটা তো আর আমরা আগে থেকে জানি না, কিন্তু এখানে আমারও একটা হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী যেই দলের জেতার চান্স বেশি তাদেরকে ১ নম্বরে রেখেছি, যেই দলের জেতার চান্স একটু কম ওই টাইটাতে তাদেরকে আমি ২ নম্বরে রেখেছি। ঠিক তেমনিভাবে আর্জেন্টিনা ইংল্যান্ডের এই টাইটা থেকে আমি মনে করছি আর্জেন্টিনার জেতার চান্স বেশি সেমিফাইনাল, সে কারণে আমি তাদেরকে ৩ নম্বরে রেখেছি। ইংল্যান্ডের জেতার চান্স কম, তাদেরকে আমি ৪ নম্বরে রেখেছি। ফলে আর্জেন্টিনাকে আমি খুব সহজেই ২ নম্বরে বা ১ নম্বরে রাখতে পারি, বা ধরেন আমি ২ নম্বরেও তো অ্যাটলিস্ট রাখতে পারি, যেহেতু তারা ফাইনালে খেলবে আমার হিসাবেই ইংল্যান্ডকে তারা হারাবে। কিন্তু আমি রাখছি না, কারণ আমার মনে হচ্ছে ফ্রান্স স্পেন ম্যাচের ওই সাইড থেকে যেই দলটা বিজয়ী হবে তাদেরই শিরোপা জয়ের চান্সটা আসলে বেশি, সেই কারণে আমার র্যাঙ্কিংয়ের হিসাবটা এইরকম। যাই হোক, আর্জেন্টিনাকে ৩ নম্বরে রেখেছি। দিন এগেইন শিরোপা তো তারা জিততেই পারে, লিওনেল মেসির দল, লিওনেল স্ক্যালোনির দল। তবে আমার কাছে যেটা মনে হয় যে নকআউট পর্বে 3টা ম্যাচ আর্জেন্টিনাকে যেভাবে জিততে হয়েছে সেইখান থেকে শারীরিকভাবে মানসিকভাবে এই দলটার অনেকখানি সেটা শুষে নিয়েছে। হ্যাঁ, এটা অনুপ্রেরণাদায়ীও বটে যে না ঠিক আছে আমরা হারার আগে হারি না, এইভাবে আসলে জিতে আসতে পারি, মরার আগে মরি না। কিন্তু লিওনেল মেসিদের এই দল, তাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে, সেই মেন্টাল টায়ার্ডনেস, ফিজিক্যাল টায়ার্ডনেস, ফ্যাটিক সব কিছু মিলিয়ে, এবং ইংল্যান্ডের সঙ্গে খেলা, যেই ইংল্যান্ড আসলে একটা খুবই প্রপার একটা ইউরোপিয়ান দল, এলিট একটা ইউরোপিয়ান দল, যেই ইউরোপিয়ান দলগুলো এগেইনস্টে আর্জেন্টিনা খুব বেশি খেলেনি। ফলে সেই জায়গাটাতে আমার মনে হয় যে ইংল্যান্ডের সঙ্গে তারা জিতবে, সেটা আমার প্রেডিকশন। কিন্তু ফাইনালে গিয়ে হয়তোবা তাদের জন্য আরেকটু টাফ হতে পারে, এই জন্য আর্জেন্টিনাকে আমি ৩ নম্বরে রাখছি। ২ নম্বরে স্পেন। স্পেন এখন পর্যন্ত যেই ফুটবলটা খেলেছে তাতে তারা অবশ্যই শিরোপা জিততে পারে, এবং দেখেন গত ২টা রাউন্ডে তারা পর্তুগাল এবং বেলজিয়ামের মতো 2টা ইউরোপিয়ান পাওয়ার হাউসকে হারিয়েই তারা এই সেমিফাইনাল খেলছে। ফলে এই স্পেনের পক্ষে শিরোপা জেতা সম্ভব, এবং স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে লামিন ইয়ামাল এখনও তার ইনজুরি কাটিয়ে সহজাত বিধ্বংসী শ্রেষ্ঠত্বে ফেরেননি। ফলে ফাইনালের জন্য যদি সেটা জমিয়ে রাখেন, ইউনেভার নো, যে কোনো কিছু হতে পারে। নিকো উইলিয়ামসকে তো এখন আমরা সেভাবে দেখতেই পাচ্ছি না, ফাইনালে যদি আমরা দেখতে পাই, তো এই দুইজন যদি প্রবলভাবে অ্যাক্টিভ হয়ে ওঠেন তাহলে স্পেনের পক্ষে শিরোপা জয়টা সম্ভব, খুবই সম্ভব। এবং ফ্রান্সের সঙ্গে যে তারা খেলছে সেমিফাইনালে, সেই ফ্রান্সের এগেনস্টে সর্বশেষ 2টা ম্যাচেই তারা জিতেছে। নেশনস লিগে তারা 5-4 গোলে জিতেছে, তার আগে তারা ইউরোতে 2-1 গোলে জিতেছে। ফলে এই স্পেনের ওই কনফিডেন্সটা তাদের সঙ্গে থাকবে। এই ওয়ার্ল্ড কাপের খেলার প্যাটার্নটাও তো আসলে তাদেরকে খুব পিছিয়ে রাখার উপায় নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শিরোপা জয়ের হিসাবে একদম টপ ফেভারিট 1 নম্বরে আমি স্পেনকে রাখতে পারছি না, লামিন ইয়ামালদের দলকে, তাদেরকে আমি 2 নম্বরেই রাখছি। এবং 1 নম্বরে ফ্রান্স, সবসময়ের মতোই ফ্রান্স, চিরকালের মতোই ফ্রান্স। যতগুলো আমি এখন পর্যন্ত ভিডিও করেছি সবগুলাতেই যেমন ফ্রান্সকে 1 নম্বরে রেখেছি, এইখানটাতেও ফ্রান্সকেই আমি 1 নম্বরে রাখছি। কেননা ফ্রান্স এই বিশ্বকাপে যেই ফুটবলটা খেলছে সেই ফুটবলটা এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কমপ্লিট, সবচেয়ে প্রপার ফুটবলটা তারা খেলছে। এবং দেখেন যে সেটা শুধুমাত্র যে চোখ ধাঁধানো মন ভোলানো ফুটবল তা না, ভীষণ কার্যকরী ফুটবলও বটে। যেমন আপনি নকআউট পর্বে 3টা ম্যাচে সুইডেনের বিপক্ষে তারা ওই রকম বিউটিফুল ফুটবল খেলেছে, 3-0 জিতেছে, যেটা ইজিলি 6-0 হতে পারতো বা তার চেয়ে বেশিও হতে পারতো। আবার রাউন্ড অফ 16 গিয়ে প্যারাগুয়ের বিপক্ষে যখন তাদের খুবই ফিজিক্যাল একটা গেম প্রতিপক্ষ খেলেছে, ফ্রান্সও তাদের ওই আগলি সাইডটা বের করে এনেছে এবং তারা ঠিকই 1-0 গোলে ম্যাচ জিতে বেরিয়ে গেছে। মরক্কোর সাথে ম্যাচটাও তাদের জন্য কঠিন হয়েছে, কিন্তু সেই কঠিনের মধ্যেও, মানে কঠিন হয়েছে না, কঠিন হবার কথা ছিল, কিন্তু পুরো ম্যাচটা মনে হয়েছে যে ফ্রান্সের পুরো কন্ট্রোলে রয়েছে, ম্যাচটা তারা আসলে জিতবেই। ফার্স্ট হাফে গোল হয় নাই, তাতে কি যে কোনো সময় তারা জিতবে, এবং তারা আসলে ম্যাচটা জিতেছে, মোটামুটি তারা অনায়াসেই জিতেছে। তাদেরকে যে 4th গিয়ারেও যেতে হয়েছে, 3rd গিয়ারে থেকে তারা ম্যাচ জিতে গেছে। এখন এই ফ্রান্স হচ্ছে কি সেমিফাইনালে স্পেনের এগেনস্টে খেলবে, ফাইনালে খেলবে আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের এগেনস্টে। সো ফ্রান্সকে 6th গিয়ারেই থাকতে হবে,
সেইটা ফ্রান্সের পক্ষে সম্ভব, খুবই সম্ভব। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে, ডিজায়ার ডুয়ে, অরেলিয়ান চুয়ামেনি, র্যাবিও, তাদের উপমেকানো, তাদের যে ওভারঅল যে ফ্রান্স টিমটা রয়েছে সেই টিমটার পক্ষে যদি এই গেমটা তারা খেলে তাহলে আই এম শিওর যে এটা স্পেন হোক, আর্জেন্টিনা হোক, ইংল্যান্ড হোক, যেই কেউ হোক না কেন ফ্রান্সের সামনে আর কেউ বাধা হতে পারবে না। শুধুমাত্র ফ্রান্সের একটা অফ ডে এবং প্রতিপক্ষের একটা খুব ভালো দিনেই জিনিসটা চেঞ্জ হতে পারে। আমার ফেভারিট র্যাঙ্কিংটাই সেমিফাইনালের আগেও আমি 1 নম্বরে ফ্রান্সকেই রাখছি। এখন এই যে 4টা দল রয়েছে সেই 4টা দলের আরেকটা জায়গার কথা আমি একটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইংল্যান্ডের ক্ষেত্রে বিশ্বকাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে আমি 5 নম্বরে রেখেছিলাম, গ্রুপ পর্ব শেষে তাদেরকে আমি 4 নম্বরে রেখেছিলাম, রাউন্ড অফ 16-এর আগে 5 নম্বরে, কোয়ার্টার ফাইনালের আগে 5 নম্বরে, এখন সেমিফাইনাল 4 নম্বরে রেখেছিলাম এবং এখন সেমিফাইনালের আগে তাদেরকে আমি আবার 4 নম্বরে রাখছি। আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাদেরকে আমি 3 নম্বরে রেখেছিলাম ফেভারিট র্যাঙ্কিংয়ে, গ্রুপ পর্ব শেষে 2 নম্বরে, রাউন্ড অফ 16-এর আগে 3 নম্বরে, কোয়ার্টার ফাইনালের আগে 3 নম্বরে, সেমিফাইনালের আগেও তাদেরকে আমি 3 নম্বরে রাখছি। স্পেনকে বিশ্বকাপ শুরু হওয়ার আগে 2 নম্বরে, গ্রুপ পর্ব শেষে 3 নম্বরে, রাউন্ড অফ 16-এর আগে 2 নম্বরে, কোয়ার্টার ফাইনালের আগে 2 নম্বরে, এখন সেমিফাইনালের আগে 2 নম্বরে রাখছি। এবং ফ্রান্সকে থ্রু আউট দ্য টাইম বিশ্বকাপ শুরু হওয়ার আগে, গ্রুপ পর্ব শেষে, রাউন্ড অফ 16-এর আগে, কোয়ার্টার ফাইনালের আগের মতো সেমিফাইনালের আগেও তাদেরকে আমি 1 নম্বরে রাখছি। তাহলে দেখেন এই যে 4টা দল মোরলেস এই যে যার পজিশনে আমি রেখেছি, ফ্রান্স তো অ্যাবসলুটলি একই রয়েছে। স্পেনের ক্ষেত্রেও এই 5টা র্যাঙ্কিংয়ের মধ্যে একটাতে তাদের 3 নম্বরে রেখেছি, বাকি সবগুলোতে 2 নম্বরে রেখেছি। আর্জেন্টিনার ক্ষেত্রে তাদেরকে আমি একটাতে 2 নম্বরে রেখেছি, বাকি 4টাতেই তাদেরকে আমি 3 নম্বরে রেখেছি। ইংল্যান্ডের ক্ষেত্রে তাদেরকে আমি 2টাতে 5 নম্বরে রেখেছি, 3টাতে 4 নম্বরে রেখেছি, এখন আবার 4 নম্বর। তো মোরলেস কিন্তু একই রকম রয়েছে, এইখানটাতে যে বিরাট কোনো চেঞ্জ হয়ে গেছে তা নয়। সেমিফাইনাল আগে নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ফ্রান্স, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে আর্জেন্টিনা এবং 4 নম্বরে ইংল্যান্ডকে রাখছি। এবং ওই ব্যাখ্যাটা আমি দিয়েছি যে যেহেতু ফ্রান্স, স্পেন এই 2টা দলের একটা দল সেমিফাইনালে বাদ পড়ে যাবে, স্টিল আমি মনে করি 2টা দলের মধ্যে যেই দলটাই ফাইনালে উঠুক তার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, সেই কারণে তাদেরকে আমি 1-2 নম্বরে রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে ওইখানটাতে ফ্রান্সের চান্সটা একটু বেশি, সেই কারণে তারা 1 নম্বরে, স্পেনের চান্সটা একটু কম, সেই কারণে তাদের 2 নম্বরে রেখেছি। আর ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ওই টাইটার মধ্যে একটা দল অবশ্যই ফাইনালে খেলবে, তো তাদেরকে টপ 2-তে রাখতে পারতাম। যেহেতু আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি, তাদেরকে আমি টপ 2-তে রাখতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই টাইটা থেকে যেই দলই ফাইনালে উঠুক না কেন, ইভেন আর্জেন্টিনাও যদি উঠে তাহলেও তাদের শিরোপা জেতার চান্স ফ্রান্স কিংবা স্পেনের চেয়ে একটু কম থাকবে। সেই কারণে এই সাইডের 2টা দল আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে আমি 3 এবং 4 নম্বরে রেখেছি। নট আউট মানে ফাইনাল যে ফেভারিট র্যাঙ্কিং, সবগুলো ফেভারিট র্যাঙ্কিং টপ 4 যদি ধরেন মোরলেস আসলে একই আসলে ছিল। এবং নট আউট মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আমাদের র্যাঙ্কিং, আমাদের প্রেডিকশন অনুযায়ী আসলে টিমগুলো পারফর্ম করেছেন। সেই জায়গাটা থেকে এই ফাইনাল র্যাঙ্কিংটার সঙ্গে আপনি কতটা একমত? প্রিয় দল আর্জেন্টিনাকে 3 নম্বরে রাখাটা কি আপনি আসলে নিতে পারছেন কিনা, নাকি আপনার মনে হয় যে না এই পর্যায়ে এসে আর্জেন্টিনাকে অন্ততপক্ষে টপ 2-তে কিংবা 1 নম্বরেই আসলে রাখা উচিত? জানাতে পারেন আপনার মতামত।